হয়তো অনেকের মধ্যে একটা বিশ্বাস জমে গিয়েছিল যে শেখ হাসিনার এই দুঃশাসন কখনো শেষ হবে না। সে কারণে আপনারা বিএনপির আহ্বানে সাড়া দেননি। আমি অনিন্দ ইসলাম, আমি সাধারণ একজন কর্মী, হতে পারে আমি তরিকুল ইসলামের ছেলে, হয়তো আমার কথার আবেদন কিংবা গুরুত্ব আপনাদের কাছে কম ছিল, কিন্তু আপনারা অনেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বানকে কিন্তু উপেক্ষা করেছেন। আমরা সেদিনের আপনাদের উপেক্ষা আমরা কিন্তু ভুলিনি, আমাদের কষ্ট রয়ে গেছে। স্বাধীন সহযোগিতাবৃন্দ, আজকে আপনাদের এখানে আসবার কারণটি কি? আজকে কারণটি হচ্ছে 17 বছর যাবৎ আমরা যে দিনের জন্য অপেক্ষা করছি, সেই দিনটা এসে গেছে ব্যাপারটা তা নয়। সেই দিনটা আসবার প্রাথমিক ধাপটি আমরা পূরণ করতে পেরেছি, প্রাথমিক ধাপটি আমরা পার করতে পেরেছি। আমরা যে দিনের জন্য অপেক্ষমান সেদিনটা হচ্ছে যেদিন বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এবং তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে, এবং তার ফলে যখন বাংলাদেশের মানুষ জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করবে, সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত দিন। কিন্তু সেই দিনের জন্য সবচেয়ে প্রধান অন্তরাল যিনি বা যারা ছিলেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগে যখন বাধ্য হয়েছেন, তখন একটি সুষ্ঠু নির্বাচন আশা করা সম্ভব হচ্ছে। আমরা অতীতে দেখেছি কিভাবে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, কিভাবে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, আমরা তো দেখেছি। কতটুকু জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে সেটাও নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি। তাহলে যে আন্দোলনটি 17 বছর আগে বিএনপি শুরু করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, 17 বছর যাবৎ আমরা বারবার করে বলছি বাংলাদেশের মানুষের কোন গণতান্ত্রিক অধিকার নেই। আমরা বলছি, আমরা বারংবার বলেছি, হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের হাজার না লক্ষ না কোটি সহস্র গুণ অর্থ লোপাট করছে বিদেশে। আমরা বলেছি 2 টাকার রাস্তা তিনি 2000 টাকায় তৈরি করছেন। পত্রপত্রিকায় লেখা শুরু হয়েছে তার 10 বছর পরে থেকে কিভাবে 500 টাকার পদ্মা 5 লাখ টাকায় কিনছে। এই কথাটা আমরা বারংবার বলেছি। আমরা বারবার করে বলছি যে বিরুদ্ধ মত দমনের জন্য শেখ হাসিনা জুলুম করেন, শেখ হাসিনা নির্যাতন করেন, কিন্তু তখন আমাদের এই কথা গণমাধ্যমের বন্ধুদের কাছে আবেদন তৈরি করতে পারে। তখন আমাদের এই কথা সাধারণ মানুষের কাছে হয়তো আবেদন সৃষ্টি করতে পারেনি। তখন নাগরিক সমাজে মনে করেছে বিএনপি এ কথা বলছে কারণ তারা আসলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায়, সে কারণে শেখ হাসিনার সমালোচনা করছে। এই অঞ্চলের মানুষ হয়তো মনে করেছিল যে তারা অনিন্দ ইসলাম অমিতের নামে অনেক মামলা, তাকে বারংবার জেলে পাঠায়, সে কারণে হয়তো হাসিনার প্রতিবাদ করে। ব্যাপারটা যে এমন ছিল না, সেটি বাংলাদেশের মানুষ অনেক পরে বুঝেছে, যখন গত 3-4 বছর যাবৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যখন আমরা বারবার করে বলছি মানুষের জীবন চলে না, সংসার চলে না। আজ দেশ স্বাধীনের 52-53 বছর পর মানুষ পেট পুড়ে 3 বেলা খেতে পারবে, এর নিশ্চয়তা নেই। আপনারা আমাদের কাতারে আসেন, এই সরকারের পরিবর্তন আছে। আপনাদের কষ্ট হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, বিদ্যুৎ বিল দিতে আপনারা পারেননি, গ্যাসের বিল দিতে পারেননি, ন্যায্য মূল্যে সার কিনতে পারেননি, কীটনাশক কিনতে পারেননি, আবার সার কীটনাশক সেচের যে মূল্য সেটা আবার ফসল বিক্রি করে পাননি। আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও মুখ ফুটে প্রতিবাদটুকু আপনারা করেন। এটাই তো সত্যি। কেন করেননি? ভয়, একটা ভয়ের সংস্কৃতি শেখ হাসিনা চালু করেছিল। যদি কারণ তখন সকলে মনে করেছে বেগম খালেদা জিয়াকে যদি বাড়ি ছাড়া করা যায়, বেগম খালেদা জিয়াকে যদি জেলে ভরা যায়, তাহলে আমি কোথাকার কোন সাধারণ মানুষ, আমি প্রতিবাদ করলে আমার না কি হবে? এটি তো বাস্তবতা। এই অঞ্চলের মানুষ দেখেছে যে তরিকুল ইসলামকে যখন গাড়ি পোড়ানো মামলায় জড়ানো যায়, তাহলে আমি কোথাকার ছাড়? এটি তো বাস্তবতা। আজকে এই ভয়ের সংস্কৃতির কারণে দীর্ঘদিন কোন প্রতিবাদ হয়নি। আমরা বারংবার বলেছি যে এই আন্দোলন তো বিএনপির আন্দোলন নয়, এই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার দায়িত্ব তো এককভাবে বিএনপির নয়, এটা তো সকল রাজনৈতিক দলের, সমাজের সকল শ্রেণী পেশার,
আমাদের কথার হয়তো বা আবেদন সৃষ্টি হয়নি, গুরুত্ব পায়নি। আমরা বারংবার বলেছি এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে গেলে একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়, একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন। গণ অভ্যুত্থান বলতে কি বোঝায় এটাও আমরা অধিকাংশ বুঝে উঠতে পারিনি। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, কিন্তু যখন কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা মাঠে নামলো, এ বাংলাদেশের ইতিহাস বলে কখনোই কোনো আন্দোলনে সফল হয়নি যতক্ষণ না ছাত্র, যতক্ষণ না শ্রমিক, যতক্ষণ না কৃষক মাঠে নেমেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এই সশস্ত্র বাহিনীর সাথে এই তিন গোষ্ঠীর মানুষই মূল ভূমিকা পালন করেছিল, আমরা বারংবার বলেছি। কিন্তু ছাত্র প্রতিবাদ করবার সুযোগ পায়নি, কারণ সমস্ত ক্যাম্পাসগুলো ছাত্রলীগ দখল করে নিয়েছিল। ছাত্রদেরকে ছাত্রলীগের মিছিলে না গেলে হলে সিট পাওয়া যেত না, ছাত্রী বোনদেরকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে না ছাত্রলীগের মিছিলে না যাওয়ার অপরাধে। কিন্তু যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, যখন মেধাবীরা দেখেছে, আমরা একটা সময় বলতাম যে আওয়ামী লীগ করেও চাকরি পাবেন না যদি না 40-50 লাখ টাকা ঘুষ না দেন, কিন্তু সে কথাটাও একটা সময় হয়তো গুরুত্ব পায়নি। কিন্তু ছাত্ররা তাদের জীবন দিয়ে বুঝেছে যে মেধা কিংবা যোগ্যতার কোনো মূল্য নেই। 100 জনের যদি চাকরি হয় তার মধ্যে কোটার অধীনে 56 জনের চাকরি হচ্ছিল, বাদ বাকি 44 জনের মধ্যে এবার আওয়ামী লীগ আবার ঘুষ এই দেয়া লাগবে। তাহলে 5 থেকে 7% মানুষ মাত্র মেধার ভিত্তিতে হয়তো সৌভাগ্য থাকলেও চাকরি আওয়ামী লীগ আমলে পেয়েছে। এরকম সৌভাগ্যবান লোক খুব বেশিও আপনি আমি প্রত্যক্ষ করিনি। কিন্তু এবার যখন কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা মাঠে নামলো, তাদের মূল দাবিটা ছিল কোটা সংস্কার, অর্থাৎ মেধার ভিত্তিতে যেন তারা চাকরি পায়, এটি ছিল তার দাবি। তারা নিরীহ কর্মসূচি দিয়েছে, অবস্থান ধর্মঘট, অবস্থান কর্মসূচি, মূলত ক্যাম্পাস ভিত্তিক করেছে। আস্তে আস্তে করে পরবর্তীতে তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নিচ্ছে। আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, এরপর যখন শেখ হাসিনা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললেন, অপমান করলেন, তাদেরকে রাজাকার অভিধা দিলেন, তখন ছাত্রছাত্রী তাদের হল থেকে বেরিয়ে প্রতিবাদ করল। এই প্রতিবাদ করবার অপরাধে ওবায়দুল কাদের তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিল। শত সহস্র ছাত্রছাত্রী আহত হলেন। যখন ছাত্রছাত্রী শত সহস্র আহত হলেন, তখন ওই ছাত্রছাত্রীদের মা বোন বাবারা ওই ছাত্রছাত্রীদের পাশে নেমে আসলেন। আন্দোলনের শুরুটা ঠিক এরকম ভাবেই হলো। এরপর কি হলো, যে শ্রমিক তার ন্যায্য মজুরি পায়নি, যে কৃষক তার ফসলের ন্যায্য দাম পায়নি, যে সরকারি চাকরি যোগ্যতা থাকবার পরও ভালো প্রমোশন পায়নি, যে ছাত্র মেধা থাকবার পরও চাকরি পায়নি, যে ছাত্র ভিন্ন রাজনৈতিক দর্শনের কারণে কোন চাকরি জায়গায় অবস্থান করতে পারেনি, যে মা প্রতিনিয়ত তার সংসার চালাতে দ্রব্য মূল্যের কষাঘাতে জর্জরিত হয়েছে, আস্তে আস্তে করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষোভের একটি কারণ খুঁজে পেল এবং এভাবেই ছাত্রদের আন্দোলনের সাথে আস্তে আস্তে করে সমগ্র জনতা সম্পৃক্ত হল। যে আন্দোলনের সূচনা ছাত্রদের হাত দিয়েছিল সেটি পরবর্তীতে ছাত্র গণ আন্দোলনের রূপ দিল এবং আওয়ামী লীগ আরো অত্যাচার করলো, আরো নিপীড়ন করলো, শত সহস্র লাশ করলো, এরপর কি গণ অভ্যুত্থানের সূচনা। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, 17 বছর আগে বেগম খালেদা জিয়ার মানুষ বাঁচাও দেশ বাঁচাও এই আহ্বানের মর্মার্থ যদি আমরা বুঝতে পারতাম, হয়তোবা এত মায়ের বুক খালি হতো না। আজ এই গত কিছুদিনে যেভাবে শত সহস্র মায়ের বুক খালি হয়েছে, 17 বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত সহস্র কর্মী জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। যে বৈষম্যহীন সমাজের কথা বলছে ছাত্ররা, সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যই আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলন করছি। তাই আমি আপনাদেরকে বলবো, এই শেখ হাসিনার পতনের মাধ্যমে, শেখ হাসিনার বিজয়ের মাধ্যমে প্রাথমিক বিজয় অর্জিত হলো, কাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু আপনি আমিও ফিরে পাইনি, আমাদের সন্তান তুল্য ছাত্ররাও কিন্তু ফিরে পায়নি। তার জন্য কি করতে হবে? সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনলে
জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। আর আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হন তখন আপনার জবাবদিহিতা জনগণের প্রতি থাকে। তখন চেয়ারম্যান সাহেবদেরও ভালোভাবে চলবার দায় থাকে, মেম্বার সাহেবদেরও ভালোভাবে চলবার দায় থাকে। তখন চাল গম চুরি করার সময়ও একটু হিসেব করে চুরি করতে হয়, একটু কাজ দেখানো লাগে। বাস্তবিক কথাটা হচ্ছে এইটা। এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেবরাও খাওয়ার সময় একটু জনগণকে খাইয়ে তারপরে খাবার একটু চিন্তা করে। কিন্তু 17 বছর যাবৎ জনগণের দিকে তাকানোর প্রয়োজন হয়নি। তারা পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, তারা জবরদখল করে, ভোট চুরি এবং ডাকাতির মাধ্যমে তারা ক্ষমতায় ছিল। তারা যখন জানে জনগণ আমাকে নির্বাচিত করেনি, তখন জনগণের দাবি, জনগণের চাওয়া, জনগণের প্রত্যাশা পূরণের তাদের কোনো দায় ছিল না। সে কারণেই তারা মসজিদ মাদ্রাসার উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না, পিসিকে শ্রমিক ভাইদের ভাগ্যের পরিবর্তন তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু যে রাজনীতি আমরা করি সে রাজনীতি হচ্ছে জনগণের রাজনীতি। জনগণ যদি ভালো থাকে তাহলে আপনার আমার রাজনীতি সার্থকতা হয়েছে, আর জনগণ যদি ভালো না থাকে তাহলে বুঝতে হবে আপনার আমার রাজনীতি বৃথা। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আমি সেই কারণে আপনাদেরকে বলবো, আজকে উৎসবে ভেসে যাওয়ার সময় নয়, আজকে আনন্দ করবার সময় নয়, আজকে হচ্ছে সংযম প্রদর্শনের সময়। আমি জানি আমার বহু ভাই মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমি জানি পুলিশকে চাঁদা দিতে যে আমার বহু কর্মী সর্বশান্ত হয়ে গেছেন। আমি জানি আপনাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গিয়েছিল, আমি সব জানি। আমি জানি আওয়ামী লীগের সাথে আপোষ করে টিকে থেকেছেন ঠিকই, কিন্তু প্রতিনিয়ত মাসিক চাঁদা আপনাদেরকে দিয়ে যেতে হয়েছে, এটাও আমি জানি। আবার কেউ যদি তার সন্তানের চাকরি পেয়েছেন সেটাও আড়ালে আপনারা 25-30 লক্ষ টাকা জমি খাতে বেচে আপনারা দিয়ে যে চাকরি পেয়েছেন সেটাও আমি জানি। ভাইরা, এখন আপনি যদি মনে করেন শেখ হাসিনা তো চলে গেছে, এবার আমি আমার চাঁদার টাকা আদায় করব, ওই জমি আমি দখল করব, আমার কাছে 5 লাখ খেয়েছে আমি ওর কাছে 10 লাখ খাবো, তা বাবা হবে না, তা বাবা হবে না, তা হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এটি আমার কথা না, এটা দেশনায়ক তারেক রহমানের কথা। 6 বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বক্তব্য রেখেছেন, সেখানেও তিনি একই কথা বলেছেন। আজ সময় প্রতিশোধের নয়, আজ সময় সংযমের, আজ সময় ক্ষমার। মনে রাখতে হবে, যার যত বেশি কষ্ট তাকে তত বেশি উদার হতে হবে। যে যত বেশি মামলা খেয়েছেন, যে যত বেশি নির্যাতিত হয়েছেন, যে যত বেশি নিপীড়িত হয়েছেন, যে যত বেশি লাঞ্ছিত হয়েছেন, আজ তাকে আরো বেশি উদার হতে হবে। এই ফতেপুর ইউনিয়নে আমাদেরও ব্যবসা প্রতিষ্ঠান ছিল কিংবা আছে। এই ফতেপুর ইউনিয়নে আমাদেরকেও লাঞ্ছিত শিকার হতে হয়েছে। এই ফতেপুর ইউনিয়ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অপদস্থ করেছে। কিন্তু এটি বাস্তবতা, আজকে এই যশোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য আমাদেরকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হয়েছে। কারণ এই শহর আমার, এই গ্রাম আমার, এই জেলা আমার। আজ ডিসি সাহেব আছেন, আজ এসপি সাহেব আছেন, কাল থাকবেন না, কিন্তু আমার শহরকে গড়বার, আমার শহরকে ভালো রাখবার দায়িত্ব আমার। আমরা সেই দায়িত্বকে আমরা কাজে তুলে নেব। এখানে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ফতেপুর ইউনিয়নে, অনেক পূজা মণ্ডপ আছে, অনেক মন্দির আছে। আপনারা যদি কেউ মনে করে থাকেন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা দুর্বল, এরা হয়তো একটা বিশেষ দলকে সমর্থন দেয়, তাই এখন এদের উপর আমি অত্যাচার করব, জুলুম করব, কোন সুযোগ নেই। ওই সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরাও বাংলাদেশের নাগরিক, তারাও ধানের শীষ অতীতে ভোট দিয়েছে, আগামীতেও সুযোগ পেলে ধানের শীষে ভোট দেবে। ধরলাম ধানের শীষে ভোট দেয়নি, তারপরও তার অধিকার আছে এই বাংলাদেশের নিরাপদে বাস করবার, এবং সেই অধিকার নিয়ে ছিনিমিনি খেলবারও কোন সুযোগ আপনার আমার নেই। আমি তাৎক্ষণিকভাবে যেটি রবিল চেয়ারম্যান সে বলেছেন, সেদিন ফতেপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেছিলাম যে আমাদের সনাতন ধর্মাবলম্বী মা বোনদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আপনারা পাহারার ব্যবস্থা করেন, আপনারা তাদের মন্দির পূজা মণ্ডপ পাহারার ব্যবস্থা করেন। আপনারা ক্ষেত্র বিশেষে করেছেন, অনেকে করেননি। আগামী 7 দিন আমি বলছি আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ভাইদেরকে, আপনারা ছোট ছোট টিম করে
প্রতিটি পাড়ায় মহল্লা যেখানে সনাতন ধর্মাবলম্বী মা বোনদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আছে, মন্দির আছে, পূজা মণ্ডপ আছে, সেখানে পাহারার ব্যবস্থা করতে। আমি জানি এই অপকর্ম এবং দুষ্কর্ম বিএনপির কাজ হতে পারে না, কিন্তু মনে রাখবেন এই অস্থির সময়ে আওয়ামী লীগ সুবিধা নেওয়ার জন্য এই অপকর্ম করবে। আওয়ামী লীগ অপকর্ম করে বিএনপির ঘাড়ে দায় দিতে চাইবে। আওয়ামী লীগ যেন এই অপকর্মটি না করতে পারে, সেই কারণে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। আরেকটি জিনিস আমি দেখছি, বিভিন্ন সময় ভাই ভাই জমি নিয়ে সমস্যা, ভাইরা ভাইদের সাথে জমি নিয়ে সমস্যা, ব্যবসায়িক অংশীদারদের সাথে ব্যবসার পুঁজি নিয়ে সমস্যা, হিসেব নিকেশ নিয়ে সমস্যা। ভাই এতদিন কিছু বলেননি, ও মা 5 তারিখ বিকেল থেকে একবারে ছাপাই পড়েছে সে ব্যবসার হিসেব নিয়ে, কি জমি জাতি নিয়ে। আপনার ওই জমি জাতির হিসেব বুঝাই দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের না, তারেক রহমানেরও না। এতদিন যখন সহ্য করেছেন ভাই, এতদিন যখন মেনে নিয়েছেন, আজও আপনাকে সহ্য করতে হবে, আজও আপনাকে মেনে নিতে হবে, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি। আর আমার অভিজ্ঞতা বলে কি জানেন, এই দুষ্কর্মগুলো কারা করছে? সবাই যে খারাপ লোক তা না। আমার এই আত্মসমালোচনা করবার ক্ষেত্রে আমার কোনো দুর্বলতা নেই। আমার দলেরও কিছু সমর্থক করছে। তারা কারা জানেন? তারা হচ্ছে তারা যাদেরকে 17 বছর আমি খুঁজে পাইনি। 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, 17 বছর যারা কষ্ট করেছেন রাজপথে, সেই রাজনৈতিক কর্মী ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে, ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কারোর দিকে আঙুল তুলতে পারে বলে আমি বিশ্বাস করি। আজ নতুন করে বিএনপি সাজার যাদের প্রয়োজন হয়েছে, তারা এই কাজটি করছেন। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা করছেন তারা যত বড় ব্যক্তি হোক না কেন, আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আরেকটি গোত্র তৈরি হবে। এই বিভিন্ন বাহিনী টাইনি এককালে তো আপনাদের ছিল, বাহিনী টাইনি কমে টমে গেছিল, নতুন আবার চুটকি পাটকাতেছে বাহিনী টাইনি তৈরি হয়েছিল, ক্যাডার কোডার। আমাদের অনেকের কারোর পকেটে ছিল, কারোর ডান হাতে ছিল, বামে ছিল, আড়ালে আবদালে ছিল। এসব ক্যাডার কোডার আবার দেখবেন আমাদের অনেক নেতার ঘাড়ে উঠে যাওয়ার চেষ্টা করছে। এই ক্যাডার যারা আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাসীদের ঘাড়ে তুলবেন, দল তাদেরকে বহিষ্কার। সেই ক্যাডার যদি খোকন চেয়ারম্যান তোলে, সেও বহিষ্কার হবে। রবিউল চেয়ারম্যান তুললে সেও বহিষ্কার হবে। আর আপনারা তুললে কি হবেন তাহলে বুঝে ফেলেন। তাহলে আপনারা তুললে কি হবেন বুঝে ফেলেন। কথা কি বোঝা গেছে? কথা মনে রেখে। আওয়ামী লীগ একটি ঘৃণিত রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ ঘৃণিত বলেই তো আওয়ামী লীগের নেত্রীকে পালিয়ে বাঁচতে হয়েছে। ওই স্বৈরাচার এরশাদও পদত্যাগ করতে দেশে ছিল, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেল কেন? তার সারা শরীরে রক্তের দাগ, সে পানি না খেয়ে রক্ত পান করত, সেই কারণে আজকে পালিয়ে যাওয়া লাগে। সেই আওয়ামী লীগ করা কর্মীকে আপনি আপনার বন্ধু, আপনি আপনার দোস্ত, আপনার আত্মীয়, আপনার ব্যবসায়িক সাথী বলে তাকে একটু আনুকূল্য দেবার চেষ্টা করবেন, কোনো সুযোগ নেই, হবে না, হবে না, হবে না। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আমি নতুন করে কোনো অভিযোগ ফতেপুর ইউনিয়ন থেকে শুনতেই চাই না। কোন অভিযোগ কোন স্তরের নেতা কর্মীর বিরুদ্ধে যদি উত্থাপিত হয়, আমরা সংক্ষিপ্তভাবে যাচাই বাছাই করব। যেদিন অভিযোগ শুনবো সেদিনই যাচাই বাছাই হবে, সেদিনই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এর জন্য কোন লম্বা প্রক্রিয়ার কোন প্রয়োজন নেই। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝেছেন। বেসিক একটা শিল্প নগরী। আমার অনেক ভাইটাই আছে, ছোট ভাই হোক, বড় ভাই হোক, বন্ধু হোক। অনেকে এই আওয়ামী লীগের কারণে কাজ কামও পাননি, 17 বছর চাকরি বাকরিও পাননি, এখন করবেন বউ বাচ্চাও হয়ে গেছে। এখন স্বপ্ন টপ্ন দেখে ফেলেছেন, আমি এই 3টে ব্যবসা প্রতিষ্ঠানে মাসিক চাঁদা ধরবো। কেউ কেউ তো স্বপ্ন টপ্ন দেখেছেন, আমি জানি। তো স্বপ্ন টপ্ন দেখে ভাই লাভ টাভ নেই। এই বিসিকের সাথে আমাদের সম্পর্ক, আপনারা কেউ স্বপ্ন দেখলেও আমি টের পেয়ে যাবো। আপনার চাঁদার খাওয়া লাগবে না, নেওয়া লাগবে না, স্বপ্ন দেখলেও টের পেয়ে যাবো। তো সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। এই ধরনের চিন্তার চেতনা করে কোনো লাভ নেই। ভালো থাকেন, ভালো হয়ে যান। ভালো কেন হতে হবে জানেন? কারণ এখনো আপনি ভোট করেননি। আপনি তো মনে করলেন আওয়ামী লীগের মতো তার ভোট হবে না। তাহলে জনগণ দেখবে আপনি এই 2 দিন 5 দিন 7 দিন কিংবা তত্ত্বাবধায়ক সরকার কতদিন ক্ষমতায় থাকে, ততদিন আপনার আমার আচরণ দেখবে। এটা মনে রেখেন। এই আচরণ যদি ভালো হয়, তাহলে না আপনি ভোট যখন একটি সুষ্ঠু হবে মানুষের কাছে গিয়ে যখন বলবেন ধানের শীষের জন্য ভোট দাও,
তখন আপনার কথার আবেদন হবে, তখন ধানের শীষে প্রার্থী জিতবে। এইখান থেকে আমি প্রার্থী হব না কে হবে সেটা আল্লাহ পাক জানেন আর দল জানে, সেটা নিয়ে আমার বিবেচ্য বিষয় নয়। বিষয়টি হচ্ছে এখানে আমরা তো এটুকু চাই ধানের শীষে প্রার্থী জিতবে এবং বেগম খালেদা জিয়া না হলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটুকু তো চাওয়া আছে। তবে সেই চাওয়া পূরণ করতে গেলেও আপনাকে আমাকে ধানের শীষের প্রার্থীকে জেতাতে হবে। আর ধানের শীষের প্রার্থীকে জেতাতে হলে ধানের শীষের কর্মী, ধানের শীষের সমর্থকদের আচার আচরণ ভালো হতে হবে, ফুলের মতো পবিত্র হতে হবে, সমাজের মানুষ তাদেরকে ভালোবাসবে, তাদেরকে আপন মনে করবে, তাহলেই তো তাদের কথায় ধানের শীষের ভোট ব্যালট বাক্সে আসবে, ঠিক কিনা? আজকে এটুকু বুঝবেন, বুঝে সেভাবে চলবেন, সেভাবে কাজ করবেন। মাগরিবের আজান দিবে, আমি আমার কথার বাড়ালাম না। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করে